ব্যবসায়ীদের জন্য সুখবর, $5 মিলিয়ন মিলবে আমেরিকার নাগরিকত্ব। ব্যবসায়ী মনোভাবের জন্য বরাবরই আলোচিত ট্রাম্প, কিন্তু এবার তার পরিকল্পনা যেন আরও ভয়ঙ্কর। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের ধনী ব্যক্তিদের আমেরিকার প্রতি আকর্ষণ বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। আর এই পরিকল্পনায় তার পাশে এসে দাঁড়িয়েছেন সময়ের সেরা প্রযুক্তি দানব ইলন মাস্ক। বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট বাজার নিজের মুঠোয় নিতে মরিয়া মাস্ক এবার সরাসরি নজর দিয়েছেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবসায়। স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ইন্টারনেট ব্যবসার বিশাল বাজার দখলের ছক কষছেন মাস্ক। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানে। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। বাংলাদেশের ইন্টারনেট ব্যবসায় ঢুকছেন ইলন মাস্ক। স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের আগমনের বিষয়টি বেশ কয়েক বছর থেকেই আলোচনায় থাকলেও তা জোরালো হয়েছে চলতি মাসে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত একটি ফোনালাপের পর। এদিকে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নীতিমালা চূড়ান্ত করতে তৈরি করা একটি খসড়া গাইডলাইনের উপর মতামত সংগ্রহ করছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এটি চূড়ান্ত হলে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক কিংবা এ ধরনের প্রতিষ্ঠান স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে বাংলাদেশে ইন্টারনেট সেবা দেওয়ার ব্যবসায় আসার সুযোগ পাবে। স্টারলিংক কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে এই সেবা নিয়ে ঢোকার চেষ্টা করে আসছে। গেল বছর তাদের একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সাথে বৈঠকও করে গেছেন। বিশেষজ্ঞ ব্যবসায়ীরা বলছেন, চূড়ান্তভাবে সরকারের অনুমোদন নিয়ে স্টারলিংক বা এ ধরনের প্রতিষ্ঠান আসলেও সেটি বাংলাদেশের ইন্টারনেট সেবাদাতাদের ওপর খুব বেশি প্রভাব ফেলবে না। এর কারণ হিসেবে তারা বলছেন, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা পেতে ব্যয় কিছুটা বেশি হবে, ফলে হোম ইউজারদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসবে বলে তারা মনে করছেন না। সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং পদ্ধতির রোডম্যাপ প্রণয়নে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সংস্কার কমিটি গঠন করেছে, যেখানে পুনর্গঠিত নেটওয়ার্ক টপোলজি এবং লাইসেন্সিং ব্যবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত রোডম্যাপ সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে। এই খসড়াটি কমিটির অভ্যন্তরে এবং বিশেষজ্ঞদের সাথে কিছু প্রাথমিক আলোচনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে দেশের ইন্টারনেট ব্যবস্থার ওপর বেশ কিছু পরিবর্তন ও পরিমার্জনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এই খসড়ায় আলোচ্য বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যেই বেশ উদ্বিগ্ন হতে দেখা গিয়েছে দেশের ছোট বড় জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ের আইএসপি মালিকদের। তারা বলছেন, যদি খসড়ায় উল্লেখিত সকল প্রস্তাবনার বাস্তবায়ন হয় তবে ক্ষতিগ্রস্ত হবেন, এমনকি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন এলাকাভিত্তিক ছোট আইএসপি মালিকরা। পরিসংখ্যান অনুযায়ী দেশে বৈধ লাইসেন্সধারী আইএসপির সংখ্যা প্রায় 2000-এর উপরে। এছাড়াও রিসেলার হিসেবে রয়েছে আরও 1000, যেখানে সরাসরি কাজ করে জীবিকা নির্বাহ করেন কয়েক লাখ কর্মী। ব্যবসায়ী সহ বিশেষজ্ঞদের ধারণা, যদি লাইসেন্স নীতি কঠোর করা হয় তবে বিশেষ করে উপজেলা বা থানা পর্যায়ের ছোট আইএসপিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। মুহূর্তেই কর্মহীন হয়ে পড়বে এসব প্রতিষ্ঠানের সাথে জড়িত কয়েক লাখ কর্মী। নেটওয়ার্ক কাঠামোর পুনর্গঠন করলে ইন্টারনেট সংযোগ আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল হবে। পেয়ারিং ও ইন্টার কানেকশন সহজ হলে ল্যাটেন্সি কমবে, ফলে দ্রুতগতির ও উচ্চ মানের পরিষেবা পাবে গ্রাহকরা, এবং যথাযথ বাস্তবায়ন হলে খরচ কমতে পারে ইন্টারনেটে। সার্বজনীন সেবার ধারণা বাস্তবায়ন হলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন কাঠামোতে থাকা এমএনপি আরও কার্যকর হলে গ্রাহকরা সহজেই মোবাইল অপারেটর পরিবর্তন করতে পারবেন, যা বাজারে প্রতিযোগিতা বাড়াবে। মার্কেটে প্রতিযোগিতা কমে গিয়ে গ্রাহকদের খরচ বাড়তে পারে ও পরিষেবার মান কমতে পারে। বড় আইএসপি ও টেলিকম অপারেটররা নতুন লাইসেন্স কাঠামোর সুযোগ নিয়ে বাজারের বৃহৎ অংশ দখল করতে পারে। যদি বড় আইএসপিগুলো লাইসেন্সের মাধ্যমে বিশেষ সুবিধা পায়, তাহলে ছোট আইএসপির ব্যবসা ঝুঁকির মুখে পড়বে, এবং গুটি কয়েক আইএসপিগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়লে তারা বাড়তি খরচ গ্রাহকদের ওপর চাপাতে পারে। যদি শুধুমাত্র বড় কোম্পানিগুলো জাতীয় সংযোগ এনসিএসপি ও আন্তর্জাতিক সংযোগ আইসিএসপি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ছোট আইএসপির স্বাধীনতা কমে যাবে। বড় কোম্পানিগুলোর কাছে ব্যান্ডউইথ ও সংযোগ নিতে হলে তাদের উপর নির্ভরতা বেড়ে যাবে, যার সুযোগ নিয়ে ছোট কোম্পানিগুলো হেনস্থার শিকার হবে বলে ধারণা করা হচ্ছে। এবং ব্যবসায়ীদের বড় একটি অংশ দাবি করছে, এই পরিকল্পনার মাধ্যমে বিদেশি কোম্পানিগুলোকে একচেটিয়া সুবিধা দিতেই
এসব পরিকল্পনা করা হয়েছে। পরিশেষে সংস্কারের মাধ্যমে যদি নীতিমালাগুলো প্রতিযোগিতা বান্ধব ও ব্যবসার জন্য সহজ হয়, তাহলে এটি বাংলাদেশের ইন্টারনেট খাতের জন্য ইতিবাচক হবে। তবে যদি বড় প্রতিষ্ঠানগুলো একচেটিয়া সুবিধা পেয়ে যায় এবং ছোট ব্যবসায়ীরা সংকটে পড়ে, তাহলে এটি গ্রাহকদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। আজ আমাদের আলোচনার বিষয় ইলন মাস্কের চোখ বাংলাদেশে, কোন পথে দেশে ইন্টারনেট ব্যবসা। এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন net@হোমের স্বত্বাধিকারী আলী ইমরান এবং সিটিজেন হিসেবে আছেন প্লাক্সেস ক্লাউডের সিইও মোবারক হোসেন। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা নেটিজেন হিসেবে যিনি আছেন, ইমরান ভাই, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি একটু বলবেন যে এই যে স্টারলিংকের যাত্রা, বিটিআরসির নতুন নীতিমালা, সব মিলিয়ে আমাদের ইন্টারনেটের দখলদারিত্বের যে চেষ্টা, সেটি কোন পর্যায়ে আছে? মানে আপনারা এগুলো নিয়ে কতটা থ্রেট বা উদ্বিগ্ন মনে করছেন? আমাদের বাংলাদেশে যত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, আমরা সকলেই বিটিআরসি থেকে লাইসেন্স গ্রহণ করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকি। তো স্টারলিংক বাংলাদেশে আসবে, এটা আধুনিকতার কারণে আসতেই পারে। এর জন্য আমাদের দেশীয় ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের এভাবে তো ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না। এতে আমাদের বাংলাদেশে যত ধরনের এই ছোট ছোট উদ্যোক্তা আছে এবং আমাদের বাংলাদেশে যে গ্রাহক আছে, আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি প্রত্যেক এলাকা, গ্রামগঞ্জে, এখানে আমরা যেভাবে দিচ্ছি, এটা কিন্তু আপনার স্টারলিংক বা অন্যান্য কোম্পানি পারবে না। আর আমরাই মনে হয় বাংলাদেশে সর্বনিম্ন 525 টাকায় ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকি, যেটা আসলে ভোক্তাদের জন্য অনেক সুন্দর একটা হয়। আমরা জানতে চাচ্ছি যে স্টারলিংকের যদি এরকম ভাবে আসতে নেয়, সেখানে নীতিমালা যে পরিবর্তনের কথা আমরা শুনতে পাচ্ছি, মানে আপনাদের জায়গায় আপনারা কি বলবেন? মানে এই যাত্রাটা কি সুকৌশলে একটা ভালো দিক, ভোক্তাদের জন্য ভালো দিক হবে, নাকি এটা দেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই ধরনের প্রতিষ্ঠান আসার মধ্য দিয়ে? অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এই জায়গাগুলো আমাদের ছোট ছোট ভোক্তারা, ছোট ছোট ব্যবসায়িক যে উদ্যোক্তারা আছে, এরা ধ্বংস হয়ে যাবে। এদের যে ইনভেস্ট আছে, এখানে যে আপনার কর্মচারী আছে, এগুলো ধ্বংসের পথে চলে যাবে। বাংলাদেশের ইন্টারনেট খাতটাই টোটাল ধ্বংসের দিকে চলে যাবে। কিন্তু ইলন মাস্কের কোম্পানি আসার আগ্রহ দেখাচ্ছে কেন? মানে এই বাজারটা কেমন বাজার? এই বাজারটা আসলে বাংলাদেশে অনেক বড় একটা বাজার। আপনারা জানেন যে জুলাই আগস্টে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দিত। এটা বর্তমানে আমাদের যারা আছে প্রশাসন, সরকারে, তারা চিন্তা করতেছে যে আপনার স্যাটেলাইট থাকলে এটা কেউ বন্ধ করতে পারবে না, কথায় কথায়। এটা নিয়ন্ত্রণ থাকবে না বাংলাদেশে, এটার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, কেউ কথায় কথায় বন্ধ করতে পারবে না। অবশ্যই তাই। একটু মোবারক হোসেন, আপনার কাছে যেতে চাই, যিনি সিটিজেন হিসেবে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে। মোবারক হোসেন, আপনি শুনছিলেন ইমরান ভাই কি সামনে আনছিলেন। আপনার জন্য কি মনে হয় যে এই ধরনের স্টারলিংকের মতো বিশাল বড় একটা কোম্পানি, যারা ওয়ার্ল্ডের জন্য, সব কোম্পানির জন্য থ্রেট, ইলন মাস্কের কোম্পানি, সেই সেবা যদি বাংলাদেশে ইন্টারনেট সেবার জন্য সেই প্রতিষ্ঠান যদি এখানে ঢুকে পড়ে, তাহলে আসলে গ্রাহকরা কি উজ্জীবিত হবে যে অনেক ভালো সেবা পাবে ইন্টারনেটের, নাকি এক ধরনের ভয়ও কাজ করবে? জি, আচ্ছা, আমি আপনাকে কয়েকটা বিষয় বলি যে আসলে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, বাংলাদেশ আসলে 2029 সালে ইউরো, জার্মানি এবং যুক্তরাজ্যের যে কনজিউমার মার্কেট আছে, এই কনজিউমার মার্কেটটাকে কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে যাবে। এবং ছাড়িয়ে যাওয়ার জন্য এই যে বাংলাদেশের যে ভোক্তা, এত অল্প জায়গার মতো এত বেশি ভোক্তা, এই এত বেশি কনজিউমার পাওয়াটা কিন্তু খুব কঠিন। এই কারণে আসলে পুরো পৃথিবীর নজর এখন বাংলাদেশের দিকে। এবং এই জায়গাটার মধ্যে যে আমাদের দিক থেকে যদি আমরা বলি যে না, ঠিক আছে, স্টারলিংক নতুন প্রযুক্তি আনবে, এটা আমরা সবসময় বাংলাদেশিরা সবসময় নতুন প্রযুক্তিকে আমরা স্বাগত জানাই। কিন্তু পাশাপাশি যেই বিষয়গুলি আছে, যে আমরা বর্তমানে যারা বিজনেস করছে, যে তাদের একটা অবকাঠামো যদি ওইভাবে বলি, যে দেখেন বাংলাদেশে যে ইমরান ভাই যেটা বললেন, যে যারা লোকাল ব্রডব্যান্ড প্রোভাইডার, তাদের সাথে কিন্তু বর্তমানে একটা টেলিকম সেক্টরের, আপনারা দেখবেন মোবাইলে যখন আপনারা ডাটা ঢুকাচ্ছেন, এই মোবাইল কোম্পানিগুলি, টেলিকম কোম্পানিগুলি ডেটা হিসাবে আপনাকে ইন্টারনেট কিনতেছে গিয়ে এমবিপিএস হিসাবে, আর বিক্রি করতেছে ডেটা হিসাবে। সো এই 1 এমবিপিএস ডেটাকে যদি আপনি কনভার্ট করেন, তাহলে দেখবেন আপনি 2500 জিবি হবে। এবং এটা যদি 30,000 টাকা, 30 টাকা করে হয়, প্রায় 50-60 হাজার টাকা দাম হবে। এবং এই টেলিকম কোম্পানিগুলো কিন্তু সেপারেটেড ভাবে তাদের প্যাকেজ নির্ধারণ করতে পারছে, এবং তারা স্পেকট্রামের কথা বলে তারা কিন্তু যেই প্যাকেজ যেইভাবে তাদের প্রফিট হবে এইভাবে তারা করতে পারছে। যারা ব্রডব্যান্ড, এই যে ইমরান ভাইয়ের মতো যারা আছেন,
ওনারা কিন্তু যে প্যাকেজটা 525 টাকায় নির্ধারণ করে দিয়েছে সরকার কর্তৃক। এবং আপনি জানেন যে এই ইন্টারনেটটা যে ঢাকা শহর থেকে যদি আমি দিনাজপুরে নিতে যাই, এটার একটা ট্রান্সমিশন কস্ট আছে এবং এই কস্টটাও কিন্তু সরকার বেঁধে দিয়েছে। তো আপনি এইখান থেকে 525 টাকায় ঢাকাতে যেই মূল্যে আপনি ইন্টারনেটটা কিনে মানুষকে দিতে পারছেন, দিনাজপুরের ওই ব্যক্তিকে 525 টাকায় সমমানের ইন্টারনেট দেওয়া সম্ভব না। এবং পাশাপাশি যেটা হচ্ছে কিন্তু ইমরান ভাই তখন যেটা কি এই সম্ভাবনাটা তো উজ্জ্বল হবে যে দেশের সর্বত্র একই সেবা দেওয়া সম্ভব হবে নেটের? না, এই জায়গাটার মধ্যে এইখানটাতে আমাদের কিছু জায়গার মধ্যে কিছু অবজারভেশন আছে। একদিকে সরকার নীতিমালা তৈরি করছে আমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট মানে পিন পয়েন্ট ডট থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে আমাদেরকে মনিটর করা হয়, ভোক্তাদেরকে মনিটর করা হয়। হোয়ারেস আবার বলা হচ্ছে যে ইন্টারনেট স্টারলিংক যখন ইন্টারনেটটা প্রোভাইড করবে তাদেরকে কোনো কিছুই করা হবে না, অর্থাৎ সরকার বন্ধ করতে পারবে না। তো যদি একই এটা দেশের তো একটা মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাপার, মানে সরকার বন্ধ কর, মানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন না? মানে আপনারা মানে একজন সিটিজেন হিসেবে কি মনে করেন? সিটিজেন হিসেবে আমরা অবশ্যই মনে করি যে এটা নিয়ন্ত্রণটা অবশ্যই সরকারের কাছে থাকা উচিত। মানে সরকার কারণ বন্ধ করাটা আমরা কাম্য না, কিন্তু একটা নিয়ন্ত্রণ তো থাকতে হবে। না, এটা অবভিয়াসলি একটা নিয়ন্ত্রণ অবশ্যই আমরা চাই এবং আমরা শুনতে পাচ্ছি যে এই নিয়ন্ত্রণটা থাকবে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় যেটা, আমাদের শঙ্কার বিষয় যেটা, যে আমরা আপনার একটা নিউজ দেখলাম যে ট্রাম্প এই যে ইউক্রেন এই যে যুদ্ধ, এই যুদ্ধের এই খনিজ সম্পদের যে একক হিসাবে কিন্তু ইউক্রেন তাদের যে ড্রোনগুলি উড়ায়, এই ড্রোনগুলা এই স্টারলিংকের স্যাটেলাইটের সহায়তায় এই ড্রোনগুলি উড়াচ্ছে এবং তারা এই ড্রোন দিয়ে যুদ্ধ করছে। ঠিক আছে, এখন জেলেনস্কিকে ট্রাম্প বলছে যে তুমি যদি আমাদেরকে খনিজ সম্পদ না দাও তাহলে কিন্তু তোমার এই স্টারলিংকের সেবা আমি বন্ধ করে দিব। অর্থাৎ এই যে দেখেন যে একটা যুদ্ধের সময় একটা মানুষের যখন সবচেয়ে বেশি প্রয়োজন তার অবকাঠামো, যেহেতু এটা জেলেনস্কির হাতে নাই, ইউক্রেনের হাতে নাই, তো ওই জায়গাটার মধ্যে তার যখন সবচেয়ে বেশি প্রয়োজন এবং তার একটা দেশের খনিজ সম্পদ হচ্ছে তার সবচেয়ে বড় রিসোর্স, এই রিসোর্সের লেনদেনের বিষয়টা কিন্তু স্টারলিংক দিয়ে নেগোশিয়েট করা হচ্ছে। সো বাংলাদেশের যদি কখনো ক্রান্তিকাল আসে এবং ওই সময় যদি আমাদের দেশ এই স্যাটেলাইটের উপর নির্ভরশীলতার কথা বলে, তখন এইটা দিয়ে যে একটা কোনো কিছু নেগোশিয়েট করা হবে নতুন না, কোনো চাল এই বিষয়টা তো আসবে আমরা না, পাচ্ছি না। এক্স্যাক্টলি তাই। একটু আল ইমরান, আপনি শুনছিলেন মোবারক ভাই যেটি বলছিলেন, যে আপনি একটু বলবেন যে আমাদের আসলে যে ইন্টারনেট প্রোভাইড কোম্পানি রয়েছে সেই সংখ্যাটা অন্যান্য দেশের তুলনায় বলা হয়ে থাকে অনেক বেশি, মানে সরকার অনেক বেশি কোম্পানিকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসছে। সেটা কি মান বজায় রাখার ক্ষেত্রে একটা অসামঞ্জস্য পরিবেশ তৈরি করেনি? হ্যাঁ, অবশ্যই। মানে লাগামহীন ভাবে এই সেক্টর তারা ছেড়ে দিয়েছে ওদের। এখন আমি যদি বলি 2000+ ক্যাটাগরি ব্যবসায়ী আছে, মানে থানা ভিত্তিক লাইসেন্স আছে বাংলাদেশে, যারা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় সার্ভিস দিচ্ছে। আসলে বাংলাদেশে যেভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, যেভাবে সার্ভিস দেওয়া হচ্ছে, এবং আপনাকে যদি মানে ধরে দেওয়া হয় বা প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হয় যে 8 Mbps ইন্টারনেট বা 8 Mbps এর একটা প্যাকেজ, বা আপনার হচ্ছে 1:8, 5 Mbps এর একটা প্যাকেজ 1:8 রেশিওতে ক্লায়েন্টের কাছে 525 টাকা আপনি বিক্রয় করতে পারবেন, তাহলে সেই দেশে তো আসলে মানে কোনোভাবে ভালো সার্ভিস দেওয়া সম্ভব না। কারণ এটাই মনে হয় ন্যূনতম স্পিড। এই স্পিডে আসলে বাংলাদেশে অনেক কিছু চালানো সম্ভব না। ধরেন আপনার হচ্ছে বাংলাদেশে যারা আইটি সেক্টরে কাজ করে, যারা হচ্ছে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে, আসলে 5 Mbps লাইন আসলে বাংলাদেশের জন্য মানে ভালো সার্ভিস না আমি মনে করি। যেটা বিটিআরসি এর একটা বড় ভুল ছিল। আপনার কাছে একটা জানতে চাই যে বিটিআরসি নতুন নীতিমালা, যেটিকে বলা হচ্ছে নীতিমালাটাই আসলে স্টারলিংকের মতো প্রতিষ্ঠানকে ভেতরে ঢোকার একটা কৌশল, সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনার ইন্ডিয়ার মতো হচ্ছে ইউনিফাইড লাইসেন্সের মতো বাংলাদেশে করতে চাচ্ছে, যা দেশীয় উদ্যোক্তা ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে। আর হচ্ছে কিন্তু বাংলাদেশে দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিভিন্নভাবে গড়ে ওঠা, সেই প্রতিষ্ঠানগুলো তো কথা এবং কাজে তাদের তো গ্রাহকদের সাথে কোনো মিল নেই। সেটারও তো কোনো একটা সরকারি যেটা বলে খবরদারি বা সরকারি কোনো সংস্থা এটাকে মনিটরিং করা, সেটাও তো কম হচ্ছে, সেখানে গ্রাহকরা সেবা ঠিকভাবে পাচ্ছে না। না, আপনি যদি আপনার হচ্ছে সেবা দিতে চান, অবশ্যই এনটিটিএন, আইআইজি, আমরা তো আইআইজি থেকে ব্যান্ডউইথ কিনি, এনটিটিএন দিয়ে আনি। তা আমরা যদি ওইভাবে ভালো সার্ভিস দেওয়ার চিন্তা করি, তাহলে অবশ্যই আমাকে ব্যান্ডউইথ বাড়াইতে হবে, প্যাকেজ বড় বানাইতে হবে, এবং গ্রাহক সেবা ভালোভাবে দিতে পারবো আমরা। কিন্তু আপনি তো আমাকে প্রথমে আটকায় দিচ্ছেন যে 5 Mbps এর প্যাকেজ
1:8 রেশিওতে কাস্টমারকে দিবেন 525 টাকায়, সেখানে দেশীয় যে ছোট ছোট আইএসপি আছে এরা কিভাবে ভালো সার্ভিস দিবে? মানে সরকারের এক ধরনের নীতি বা সিদ্ধান্তের কারণে কি এরকম প্রবলেম জি হচ্ছে? জি জি জি। আমি একটু এবং মোবারক হোসেন আপনার কাছেও একই প্রশ্ন করব যে আমাদের যে গ্রাহক সেবা, সেই গ্রাহক সেবাতে দেশীয় যে প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রোভাইডার হিসেবে গড়ে উঠেছে তাদের কথা এবং কাজে অনেক ফারাক লক্ষ্য করা যায়। সেখানে আল ইমরান বলছিলেন সরকারের যে অর্থাৎ প্রাইস নির্ধারণ সেটাও একটা দায় হতে পারে। আপনার পর্যবেক্ষণ কি? আপনি দেখেন বর্তমানে আমাদের লাইসেন্স সংখ্যা পুরো পৃথিবীর মধ্যে কোনো দেশে 2200টা আইএসপি লাইসেন্স নাই আমার জানা মতে। ঠিক আছে, এক্স্যাক্টলি। দেখেন যে আমাদের এখানে বাংলাদেশের থানার সংখ্যা 550টা এভারেজ, মানে 544-45, কিন্তু আমাদের লাইসেন্সের সংখ্যা হচ্ছে 1800 লাইসেন্স। ঠিক আছে, এবং আমাদের যদি একটা থানার মধ্যে থানা পর্যায়ে 500টা থানার মধ্যে দেখা যাচ্ছে আপনি 1800 লাইসেন্স, অর্থাৎ 3 গুণ লাইসেন্স আপনি দিয়েছেন গেল থানা পর্যায়ে। এরপরে আছে হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে, বাংলাদেশের ডিস্ট্রিক্ট আছে হচ্ছে 64টা, এর মধ্যে আপনি লাইসেন্সের সংখ্যা 64 চাইতে বেশি। এরপরে হচ্ছে আপনি ডিভিশনাল লাইসেন্স, আপনি আবার ডিভিশনাল লাইসেন্স দিয়েছেন। এরপরে আপনি ন্যাশন ওয়াইড লাইসেন্স দিয়েছেন। তো আপনি যে 4টা ক্যাটাগরিতে 2200টা লাইসেন্স দিলেন, এবং একটা লোক একটা আইএসপি সাস্টেইন করার জন্য কমপক্ষে 10,000 ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার যদি তার না হয়, ওই আইএসপিটা প্রফিট করতে পারবে না। এবং আমাদের ম্যাক্সিমাম আইএসপি 10,000 গ্রাহক, এই যে গ্রাম প্রান্তিক পর্যায়ে যারা আছে, আপনি একবার চিন্তা করেন, একটা একটা থানার মধ্যে 10টা ইউনিয়ন আছে, 10টা ইউনিয়নে ধরেন 100টা গ্রাম মিলে একটা থানা, একটা উপজেলা। এই উপজেলার মধ্যে যদি 3টা কোম্পানি থাকে, এবং এই 3টা কোম্পানি কি ওই উপজেলা, যেমন আমরা সুনামগঞ্জের যদি উদাহরণ দিই, সুনামগঞ্জের একটা ইউনিয়নের মধ্যে দেখা যাচ্ছে আপনার গ্রাহক কি মানুষের সংখ্যাই অনেক কম আছে, বাট ওইখানে আপনি থানা পর্যায়ে যদি 3টা লাইসেন্স দেন, এবং ওই 3টা লাইসেন্সের ভিতর 3জন ডিস্ট্রিক্ট প্রোভাইডার ঢুকে, ডিস্ট্রিক্ট প্রোভাইডারের ভিতরে একটা ডিভিশনাল ঢুকে, ডিভিশনালের মধ্যে 122 জন যদি ন্যাশন ওয়াইড লাইসেন্স ওই থানাটার মধ্যে সার্ভিস দেয়, তাহলে ওই থানার অবস্থাটা কি হবে? তাতে কি হচ্ছে, প্রান্তিক কিন্তু পর্যায়ে এই পরিস্থিতির পরেও আমি যদি জানতে চাই যে স্টারলিংকের মতো এত বিশাল কোম্পানি, বড় কোম্পানিকে, ইলন মাস্কের কোম্পানিকে এই দেশে সুযোগ করে দেওয়ার চেষ্টা, এটা আসলে কোনো মানে কোন ভালো উদ্দেশ্য থাকতে পারে সরকারের বা দেশের? এটা আসলে আরো কয়েকটা জিনিস বললে হয়তো আপনারা সবাই এটা জানতে পারবে। যেমন আমরা যারা আইএসপি গুলি আছে, যারা ন্যাশনাল কানেক্টিভিটি দেয়, তারা গ্রাম পর্যায়ে যদি কানেক্টিভিটি দিতে হয়, তারা 5 থেকে 6 কিলোমিটারের ভিতরে ফাইবার কেবল টানতে পারবে না। অর্থাৎ আপনি তাকে সংকোচন করে দিলেন। ঠিক আছে, আবার আমরা শুনতে পাচ্ছি যে ইলন মাস্কের এই স্টারলিংক এটা নাকি রুরাল এলাকায় কাজ করে। সো আমরা, এবং এটার প্যাকেজের প্রাইস হচ্ছে 15,000 টাকা। তাহলে আপনি একবার চিন্তা করেন, আমি সুনামগঞ্জের উদাহরণ যদি দেই, সুনামগঞ্জে যেখানে মানুষের পারচেস পাওয়ার খুবই কম, তারা 500 টাকার একটা ইন্টারনেট চালানো তাদের জন্য এটা ব্যয়বহুল। সেই জায়গার মধ্যে আপনি 15,000 টাকার একটা ব্রডব্যান্ড কানেকশন রুরাল এলাকায় কে চালাবে? অবশ্যই কেউ না কেউ চালাবে। না, সেটা কিন্তু তারা জানে, মানে ইনভেস্টররাও তো জানে যে এরকম একটা বড় অ্যামাউন্ট তাদের ধরতে হবে ব্যবসা করতে গেলে। তো সেই জায়গায় খুব বেশি আগ্রহ তৈরি হবে না সাধারণ যে প্রান্তিক মানুষগুলোর মধ্যে। তবু যে আগ্রহ হচ্ছে এই অঞ্চলে ব্যবসা করার, মানে তাদের কি আসলে ব্যবসায়ী উদ্দেশ্যের বাইরে কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই এখানে সবচেয়ে বড় যেই জায়গাটা আছে, যে দেখেন প্রান্তিক পর্যায়ে যদি আপনি দিতে হয়, আপনি যেটা বললেন যে এই জায়গাটার মধ্যে আপনি প্রফিটেবল না মনে করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে আবার একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে বিটিআরসি যেটা আছে, যেখানে যেহেতু 2000 এত আইএসপি, সবাইকে কিন্তু খুব ক্লোজলি মনিটর করা বিটিআরসির পক্ষে সম্ভব না। সাপোজ আপনি ধরেন, আপনি এখন যেটা আছে সুন্দরবনের একটা বর্ডার এলাকাতে আপনি এখন ইলন মাস্কের স্টারলিং চালাচ্ছেন, এই নৌকাটা এদিক থেকে ওইদিকেও যেতে পারে, ওই দিক থেকে এইদিকেও আসতে পারে। তো ওই ভদ্রলোকের জন্য কিন্তু, তার জন্য খুব প্রয়োজন এটা। অথচ এই যে যারা জেলের কিন্তু প্রয়োজন নাই এই ইন্টারনেটটা, মানে অর্থাৎ একটা জেলে 15,000 টাকা দিয়ে জেলে নৌকার মধ্যে এক্স্যাক্টলি, তার তো ওই মানে ইন্টারনেট সেবা দিয়ে কিছু করতে পারবে না। মোবারক হোসেন, আমরা শেষ করব। একটা কথা আল ইমরানের কাছে জানার খুব আগ্রহ আছে, যে যেটি মোবারক হোসেন বলছিলেন যে যে প্রশ্নটা আপনাকেও রাখতে চাই, যে ধরেন যে এই সেবা দিতে গেলে স্টারলিংকের মতো বড় কোম্পানির যে ধরনের সেবার বিপরীতে যে ধরেন তাদের ধার্য করতে হবে, মানে ব্যবসা করতে হবে, ধরেন 15,000 টাকা গ্রাহকদের কাছ থেকে নিতে হবে বা এরকম বড় একটা অ্যামাউন্ট নিতে হবে, সেটা তো আসলে বাংলাদেশের জন্য খুব বেশি মানে বাস্তবসম্মত মনে হচ্ছে না। এই জায়গায় কি মনে হয় না যে অন্য কোনো বড় পরিকল্পনা রয়েছে স্টারলিংক বা আমেরিকার কোনো প্রতিষ্ঠান এই অঞ্চলে ঢোকার পেছনে?
আসলে এটা মানে বাংলাদেশে তো অনেক কিছুই হচ্ছে, যেগুলো আমরা অনেকেই বলতে পারি না বা বলার চেষ্টাও করি না। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে আমাদের বিটিআরসি তে এই যে লাইসেন্স কনভারসেশন, হ্যাঁ, নতুন আপনার নীতিমালা প্রণয়ন, এটা করতে যেয়ে তো সরকারের হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে দিচ্ছে। আমাদের দেশীয় উদ্যোক্তাদের ধ্বংস করার জন্য তারা স্টারলিং আনতেছে, বড় বড় কোম্পানিকে, আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংকে, তাদেরকে হচ্ছে ফিক্সড ব্রডব্যান্ডের লাইসেন্স দিচ্ছে। আগে আমাদের লাইসেন্স যেটা ছিল, ন্যাশনালাইজ ছিল, ডিভিশনাল ছিল, জেলা ভিত্তিক ছিল, আপনার হচ্ছে থানা ভিত্তিক ছিল। এখন কি করতেছে সেটা হচ্ছে আপনার টেলিকম অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ডের লাইসেন্স দিচ্ছে। আমাদের ন্যাশনালাইজ, ডিভিশনাল বা জেলা, এদেরকে ওপেন লাইসেন্স করে দিচ্ছে, একটা লাইসেন্স থাকবে। এতে লাইসেন্স কমে যাবে। তবে আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে বাংলাদেশ সরকারের এই খাতটার দিকে সব ভালোভাবে মিলিয়ে নজর যেটা দেওয়া। মনে হচ্ছে, আল ইমরান এবং মোবারক হোসেন দুজনের কথা শুনে মনে হচ্ছে যে এই ধরনের কোম্পানি আসার ফলে ছোট প্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতির মুখে পড়বে, পাশাপাশি তাদের যে গ্রাহক সেবার বিপরীতে যে অর্থ ধরা হবে সেটিও বাস্তবসম্মত মনে হচ্ছে না। কিন্তু তবু স্টারলিং বা ইলন মাস্কের কোম্পানি বাংলাদেশে নজর রেখেছে, তারা বিজনেস করতে চায়, ইন্টারনেট সেবা দিতে চায় এবং সরকারও সেই বিষয়ে একটু আগ্রহ দেখিয়েছে, সেই অনুযায়ী এগুচ্ছে। জানি না ভবিষ্যৎটা কি নির্ধারণ হবে এবং বাংলাদেশের ইন্টারনেট সেবার দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ কতটা ঝুঁকিতে পড়বে বা কতটা উন্নত প্রযুক্তি সেবা পাবে সেটা সময় বলে দেবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন, প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। এবার নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন।